কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয়স্পন, চক্রে পিষ্ট আধারের পক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। আমি হৈমন্তী, রবীন্দ্রনাথের হৈমন্তী নয়, আমি আমার হৈমন্তী। এই রেল স্টেশনটা আমার খুব প্রিয় একটা জায়গা, অনেক প্রিয়। কত মানুষের কত রং, আবার কত ব্যস্ততা, কত ঢং, আবার কত স্বপ্ন, কত ইচ্ছা, কত আশা। আবার প্রতিটা ইচ্ছার, প্রতিটা স্বপ্নের পেছনে কতই না গল্প থাকে। এই রেল স্টেশনটাকে ভালোবাসার পেছনে আমার একটা গল্প আছে, অনেক দিনের গল্প। বড় হয়েছি গ্রামে, ঢাকায় এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, কিন্তু এই শহর আমাকে শুধু ঠকিয়েই বেরিয়েছে। ডিগ্রি কলেজে ভর্তি হয়ে প্রথম মাসে একটা টিউশনি জোগাড় করি, বেতন বেশ ভালোই ছিল। পরের মাসে আরো একটা টিউশনি জোগাড় করলাম। মেসের থাকা খাওয়া আর সামান্য কিছু হাত খরচ বাদে পুরো টাকাটাই বাড়িতে পাঠাতাম। রিক্সা সিএনজি তো দূরের কথা, টাকা জমানোর জন্য পারতপক্ষে বাসেই চড়তাম না। কিন্তু আব্বা আম্মা সারাক্ষণ বিয়ের জন্য চাপ দিতেন। আমি বিয়ে করলেই নাকি সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আমি কি বিক্রির জিনিস নাকি যে আমাকে বিক্রি করে টাকা জোগাতে হবে? হ্যাঁ, একটা ছেলেকেও ভালোবেসেছিলাম, শুধু ভালোই বাসিনি, স্বপ্নও দেখেছিলাম। কেন যেন মনে হতো ও আমাকে অনেক বুঝে, অনেক দিন ধরে জানে। আমার মনে হতো ও আমার কষ্টগুলো পড়তে জানে। বেশ ভালোই ছিলাম আমি, কিন্তু কোথায় যেন কি একটা বুঝতে আমি ভুল করেছিলাম। আসলে ও আমার আনন্দগুলো পড়তে পারতো না। ছোটবেলা থেকে গানের নেশা ছিল আমার। এই শহরে নতুন বন্ধু পেয়ে সেটা আরো বেড়ে গিয়েছে। আর ও আমার এই আনন্দের জায়গাটাকে কিনা। তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? মানে তোমার তো ছেলে বন্ধু কেন? সারাদিন ওদের সাথে কি এত তোমার? কি বলতে চাও? কি বলতে চাই বুঝতেছো না? তোমার চরিত্র নিয়ে যথেষ্ট সন্দেহ হয় আমার। শোনো, মুখ সামলে কথা বলো। মুখ সামলায় কথা বলতেছি, যা শুনতেছি তোমার নামে। তুমি মানুষের কথায়। শোনো, যা রটে তার কিছু তো বটে, আর তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। ও চলে গিয়েছিল আমাকে চরিত্রহীনা বলে। খুব কষ্ট হয়েছিল মেনে নিতে, নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে ভালোবাসার মানুষের কাছ থেকে চরিত্রহীনা শুনে অনেকটা জীবন মিতের মতো বেঁচেছিলাম। কিছুদিন পরে একটা ছোট্ট দোকানে সেলসম্যানের চাকরি পাই। কষ্টগুলো ধীরে ধীরে সামলে নতুন করে বেশ ভালোভাবেই শুরু করেছিলাম।
বেতন বেশ অল্প, কিন্তু কাজ শেষ হতে হতে রাত হয়ে যেত। নতুন কাজ, নতুন পরিবেশ আমাকে বেশ ভালোই বদলে দিয়েছিল। মানিয়ে নিয়েছিলাম, কিন্তু কিভাবে কিভাবে যেন ৩,০০০ টাকার হিসেবে একটা গরমিল হয়ে গেছিল। এখানে চাকরি করতে আসছো না চুরি করতে আসছো? বেরো, আমার এখানে কোনো চোরের চাকরি নাই, বেরো। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম ওই রাতে। ইমোশন বলল চরিত্রহীনা, আর প্রফেশন বলল চোর, অথচ যার কোনোটাই আমি ছিলাম না। আবার ওই একই রাতে আব্বা ফোন করে বলল, মা, গাজী সাহেব তোকে বিয়ে করতে রাজি হয়েছে। বিয়েটা করে নে মা, আমাদের আর কোনো অভাব থাকবে না। তাহলে অথচ আব্বার এই গাজী সাহেবকে আমি ছোটবেলায় চাচা বলে ডাকতাম। এরপর জীবনটার কোনো অর্থ দেখছিলাম না, কোনো অর্থই না। ডিসিশনটা রাতেই নিয়ে নিলাম। হ্যাঁ, আজকের এই লাল জামাটা পরেই আমি সেদিন এখানে এসেছিলাম। কত মানুষ অপেক্ষা করছিল বাড়ি ফেরার জন্য, আর আমি না ফেরার দেশে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ, আরে ও ম্যাডাম, আরে ও লাল ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান। আপনি কেস কি মরতে আসছেন নাকি? আপনি কে? আমি হব কেউ না কেউ। তা এইভাবে লাইন বরাবর হাঁটছেন যে? মানুষ বোধহয় মৃত্যুর আগে সবাইকেই বন্ধু ভাবে। কিসের জন্য জানি না, ওই অপরিচিত মানুষটাকে আমার বন্ধু বলেই মনে হলো। আমি ওই অপরিচিত বন্ধুটার পাশে বসে তাকে আমার সব গল্প বললাম। আমার জন্মদাতার আমাকে বিক্রি করতে চাওয়ার গল্প, আমার ভালোবাসার মানুষের আমার চরিত্রহীনা বলার গল্প, আর আমাকে চোর বলে অপমান করার গল্প। মৃত্যুর জন্য এই কারণগুলোই যথেষ্ট ছিল আমার কাছে। অথচ সেই বন্ধুটি বলল, ঠিকই তো, বেঁচে থেকে কি করবেন? আপনার মতো মানুষের মরে যাওয়াই উচিত। আমার মতো মানুষের মানে? আপনার বাবা, যিনি একজন কৃষক মানুষ, যার কাছে শিক্ষার আলো পৌঁছায়নি, তিনি আপনাকে বিক্রি করে দিতে চেয়েছেন। আপনার বয়ফ্রেন্ড, যার সাথে আপনার 4 মাসের সম্পর্ক, সে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি যে দোকানে চাকরি করতেন, 2 মাসের সম্পর্ক, সে আপনাকে চোর বলেছে। আপনার তো মরে যাওয়াই উচিত। আচ্ছা, এদিকে তাকান। আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন না? আমাকে এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে? আরে মশাই, ওরা আপনাকে চেনে 2 মাস 4 মাস, আর আপনি নিজেকে চেনেন 24 বছর। নিজেকে তো চেনেন, নিজের জন্য বাঁচুন, নিজেকে একটু ভালোবাসুন। এই শুনুন। হ্যাঁ বলুন। আপনি কে? আপনারই মতো কেউ না কেউ। এই রেল স্টেশন আমার জীবনটা পাল্টে দিয়েছিল। প্রতি মাসের এই তারিখে আমি এখানে আসি। কেন আসি জানি না, হয়তো জীবনটাকে নতুন করে ভালোবাসতেই আসি।
কাগজে কি লেখা? আপনার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়? আপনি কে? আরে কাগজটা দেখেন না। আরে ভাই দাঁড়ান। যা ভেবেছিলাম তাই। আপনি কে? এই প্রশ্নটা বাদ দেন। মরতে এসেছেন, আমি কি আপনার জানা কি দরকার? তার চেয়ে আপনার কাহিনীটা একটু বলেন, মরার আগে একটু হালকা হন। কি বলতে চাচ্ছেন আপনি? যা বলতে চাই বললাম তো। আমি কিন্তু পুলিশ টুলিশ না। শুনুন, জাস্ট আপনার কষ্টগুলো শুনতে চাই। মনে আগে কোনো বন্ধুকে আপনার কথাগুলো বলে গেলেন? আমার এই অদ্ভুত আচরণ ছেলেটাকে কি ভাবিয়েছিল জানি না, হয়তো এটাই সত্যি। আসলেই মানুষ মৃত্যুর আগে সবাইকে বন্ধু ভাবে। ছেলেটা আমাকে বন্ধু ভেবে ওর সব গল্প শুনিয়েছিল। আমার নাম শুভ, কিন্তু আমার মনে হয় আমার নামকরণটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। ছোটবেলা থেকেই ভালো ছাত্র ছিলাম, পড়াশোনার জন্য ভালো নামডাকও ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ধীরে ধীরে সব বদলে গেল। নতুন নতুন সব বন্ধু পেয়ে সঙ্গদোষে নিজেকে নষ্ট করে ফেললাম। নেশায় জড়িয়ে গেলাম প্রচণ্ডভাবে। এমন কোনো নেশা নেই যা আমি করিনি। একটা মেয়েকে ভালোও বেসেছিলাম, নিজেকে সুন্দর করে গুছিয়েও নিতে চেয়েছিলাম। কিন্তু একদিন দেখলাম তারও বিয়ে হয়ে গেল। তখন থেকেই এই পৃথিবীর সবকিছু অর্থহীন মনে হতে লাগলো। দিন দিন অবস্থা আরো খারাপ হতে লাগলো। টাকায় টান পড়লে বন্ধু বান্ধবের টাকাও চুরি করেছি। সব সময় একা একাই থাকতাম, আর ওই একটা কাজই করতাম, নেশা। আমার সব বন্ধুরা পাশ করে বেরিয়ে গেছে, আমি ফেসবুকে বসে বসে তাদের ছবি দেখি। কিন্তু আমি ফেল করতে করতে ওই সেকেন্ড ইয়ারেই পড়ে রইলাম। ভার্সিটি থেকে ওয়ার্নিং দিয়েছিল যে এবার পাশ করতে না পারলে বের করে দেওয়া হবে। পাশ করতে পারলাম না, টিসি দিয়ে দেওয়া হলো। আমি আর কোনো উপায় দেখতেছি না, সত্যি বলতে আর কোনো কারণও দেখতেছি না। কিন্তু সুসাইড তো একটা ক্রাইম। না, শাস্তি, পাপের শাস্তি। তাই কাকে শাস্তি দেবেন? আপনাকে? হ্যাঁ, আপনি তো মরে গিয়ে বেঁচে যাবেন, কিন্তু শাস্তি তো পাবে আপনার পরিবার আর আপনজনেরা, যারা আপনাকে এত কিছু পরেও ভালোবাসে। এটা আপনার অপরাধ, তাদেরকে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। কিন্তু কোনো কিন্তু নয়, শুনুন। ভালোবাসাকে ভালোবাসতে শিখুন, ভালোবাসার জন্য বাঁচতে শিখুন। জীবনটা এত ছোট নয় যতটা আমরা ভাবি। ভালো থাকেন। এই যে শুনুন, আপনি কে? আপনারই মতো কেউ।